ডিয়ার ভিউয়ার্স, গত 1 সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের যে টেট বাধ্যতামূলকের রায় হয়েছিল তার জাজমেন্ট কপিটাকে আজকে আমি আরেকবার রিভিজিট করব। আপনাদেরও এটা দেখার প্রয়োজন এবং রিভিজিট করছি কারণ দেখুন, গত ভিডিওতে এলাহাবাদ কোর্টে একটা কেস রিট পিটিশন হয়েছিল 59466 2011 সালে, যেটি দুর্দান্ত একটি জাজমেন্ট এসেছিল এবং সেখানে স্পষ্ট এনসিটি এবং এনসিটির সূত্র ধরে কোর্ট বলেছিল যে যারা ইন সার্ভিস টিচার তাদের টেট করার প্রয়োজন নেই। এবং এই যে জাজমেন্টটার রেফারেন্স কিন্তু গত 1 সেপ্টেম্বরের যে সুপ্রিম কোর্টে জাজমেন্ট হয়েছে তার কোনো অংশেই আমি অন্তত দেখতে পাইনি। যতদূর আমি ওই জাজমেন্ট কপিটা পড়েছি, ওই জাজমেন্টে ওই এলাহাবাদ কোর্টের জাজমেন্টের রেফারেন্স দেওয়াই হয়নি। এবং শুধু এটা নয়, আরও অনেক বিভিন্ন তথ্য, খুঁটিনাটি নানানো তথ্য আছে, আমি আপনাদেরকে দেখিয়ে দেব, সেগুলো ভুলভাবে পরিবেশিত হয়েছে। পুরো ভিডিওটি দেখতে থাকুন, খুব গুরুত্বপূর্ণ তথ্য নির্ভর একটি ভিডিও হতে চলেছে। প্রথমেই আসি সেই জাজমেন্ট কপি 1385 অফ 2025। এই জাজমেন্ট কপির বিভিন্ন অংশ আজকে আমি আপনাদের দেখাবো এবং বিভিন্ন অংশে বিভিন্ন তথ্য কিন্তু ভুলভাবে পরিবেশিত হয়েছে। দেখুন, যে রিভিউ পিটিশনগুলি জমা পড়ছে, এই রিভিউ পিটিশনের মূল ভিত্তি দাঁড়িয়ে আছে কিন্তু নতুন কোনো তথ্য কোর্টের সামনে পেশ করতে হবে, যে তথ্য এই জাজমেন্ট কপিতে উল্লিখিত হয়নি বা আসেনি। এমন কিছু নতুন তথ্য যা জাজমেন্টের একটা অন্য মোড় নিতে পারে। সেই হিসাব করলে এলাহাবাদ কোর্টের এই জাজমেন্টটা আমার মতে একটা নতুন তথ্য। এই রেফারেন্সটি কিন্তু এই সুপ্রিম কোর্টের 1 সেপ্টেম্বরের জাজমেন্টে কিন্তু কোথাও আমি দেখতে পাইনি। তাই এটি একটি নতুন তথ্য হতে পারে, কারণ এটি কিন্তু এনসিটির একদম কোর্টে সাবমিশন, তারা স্বীকারোক্তি দিয়েছে। এবং আরও কিছু তথ্য, নতুন নতুন তথ্য আপনাদের এখানে পরিবেশন করতে চলেছি। এই অংশে দেখুন, এই অংশটা দেখাচ্ছি এই কারণে যে এই অংশে এনসিটির নোটিফিকেশন নিয়ে কথা বলা হয়েছে, কিন্তু এনসিটি কি মনে করছে, তারা যে নোটিফিকেশনে যে কথাটা বলতে চেয়েছে তারা সেইটা কিন্তু ধরা পড়েছে এলাহাবাদের ওই কোর্টের জাজমেন্টে। আসলেই তারা যেটা লিখেছে তারা সেটা বলতে চেয়েছে কিনা। এবং এমএইচআরডিও আপনাদের নথি দেখাবো যে তারা যেটা লিখেছে ডকুমেন্টে, যেটা ডকুমেন্টেড হয়েছে, নোটিফিকেশানে বলতে চেয়েছে, যেটা গন্ডগোলটাই যে মিনিমাম কোয়ালিফিকেশানস নেই, এই কথাটা মিনিমাম কোয়ালিফিকেশান, সেই কথাটা বারবার এই জাজমেন্টেও ঘুরে ফিরে আসবে, আপনারা দেখতে পাবেন। এই মিনিমাম কোয়ালিফিকেশানসে একাডেমিক কোয়ালিফিকেশান, প্রফেশনাল কোয়ালিফিকেশান, এই দুটোর সাথে অ্যান্ড যোগ করে এনসিটি কি করলো, যে টেটটাকেও তারা মিনিমাম কোয়ালিফিকেশানের মধ্যে আনলো। এবং এটা কিন্তু টিচার এলিজিবিলিটি টেস্ট, এবং এটা নিয়েও চর্চা হয়েছে। মানে এটা নিয়ে যে এই জাজমেন্টে চর্চা হয়নি তা নয়। মিনিমাম কোয়ালিফিকেশান কাকে বলা হবে, এলিজিবিলিটি আর কোয়ালিফিকেশানের মধ্যে ফারাক কি, আদৌ ফারাক আছে কিনা, এইসব নিয়েও এই জাজমেন্টে আলোচনা হয়েছে। কিন্তু আমার বক্তব্য, যে আলোচনা হয়েছে সেখানে কিন্তু দুই পক্ষের মতামত ব্যক্ত করেছে। এক পক্ষ বলতে চেয়েছে যে টেটটা কিন্তু একটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এটা মিনিমাম কোয়ালিফিকেশান হতে পারে না। আরেক পক্ষ বলতে চেয়েছে না, সার্বিক বিকাশের জন্য এটা হওয়া উচিত। এই ধরনের কিছু বাদ বিবাদ চলেছে। আমি আস্তে আস্তে যাই এই জাজমেন্ট কপির বিভিন্ন অংশে। এইখানে দেখুন, আপন এক্সটেন্সিভ অ্যানালিসিস অফ দ্য সাবমিশনস দ্য মাদ্রাস হাই কোর্ট হেল্ড দ্যাট any teacher appointed as secondary grade teacher or graduate teacher prior to 29th July 2011 could continue in service and receive increments and incentives. However, it was mandatory for teachers aspiring for promotion to possess দ্য টেট কোয়ালিফিকেশান। তাহলে প্রমোশনের ক্ষেত্রে একটা মাদ্রাস হাইকোর্ট একটা রায় দিলেন যে প্রমোশনের ক্ষেত্রে বার হলো, অর্থাৎ টেটটা ম্যান্ডেটরি, কিন্তু যারা সার্ভিসে এক্সিস্ট করছেন ইনক্রিমেন্টও রিসিভ করতে পারবেন এবং সার্ভিসও কন্টিনিউশন চালিয়ে যেতে পারবেন, তাদের টেট করার দরকার নেই, মানে টেটটা ম্যান্ডেটরি নয়, এই কথা বললেন। এবং এখানে যে ডেটটি দেওয়া হলো দেখুন, দ্য কোর্ট ফার্দার হেল্ড দ্যাট
অল অ্যাপয়েন্টমেন্টস মেড আফটার 29 জুলাই 2011। যে ডেটে এনসিটির নোটিফিকেশনের কথা বলা হচ্ছে, প্রত্যেকটি নোটিফিকেশানেই আপনারা খেয়াল করবেন সেখানে কোথাও কিন্তু এক্সিস্টিং টিচারের কথা বলা নেই। এনসিটি তার সমস্ত নোটিফিকেশানে কি বলছে, পারসন টু বি এলিজিবল ফর অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ এ টিচার, তার মিনিমাম কোয়ালিফিকেশন স্ট্যান্ডার্ড এটা দেওয়া হয়েছে। গোল বানছে কোথায়? গোল বানছে এমএইচআরডির জারি করা নোটিফিকেশন এবং 8টি অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2017। এইখানে এমএইচআরডির নোটিফিকেশনে যেখানে গোল বাঁধিয়ে দিল, এভরি টিচার অ্যাপয়েন্টেড or in position as on 31st March 2015 who does not possess minimum qualifications, এই মিনিমাম কোয়ালিফিকেশনস আমি নোটিফিকেশনস এবং বিভিন্ন কথোপকথন থেকে আমি দেখাবো আপনাদের যে তারা কিন্তু আসলেই বলতে চাইছে এইটা কিন্তু একাডেমিক এবং প্রফেশনাল কোয়ালিফিকেশনস। একজন টিচার যিনি এক্সিস্টিং টিচার তার তো একাডেমিক কোয়ালিফিকেশান সঠিক আছেই আছে, যেটুকু বাকি ছিল সেটা হচ্ছে প্রফেশনাল কোয়ালিফিকেশান। টেটটাকে যদি আমরা এখন দূরে সরিয়ে রাখি, সেই প্রফেশনাল কোয়ালিফিকেশানটাকেই মিন করা হচ্ছে। কিন্তু এই যে গত 1 সেপ্টেম্বরের যে জাজমেন্ট, সেখানেও এটাকে নথি হিসেবে প্লেস করা হয়নি। এগুলো নিয়ে চর্চা হয়েছে, কিন্তু এটা যে সত্যি বিভিন্ন নোটিফিকেশানের বক্তব্যে তাদের ইনটেন্ট, মানে আমি ডকুমেন্টেড কথা বলছি না, ইনটেন্ট, তাদের মানসিক চিন্তা ভাবনাটা কি ছিল সেইটার কথা বলতে চাইছি। লিখছে মিনিমাম কোয়ালিফিকেশান, কিন্তু মানসিকতায় আছে এটা হচ্ছে প্রফেশনাল কোয়ালিফিকেশান। তার প্রমাণ কি আমি দেখাচ্ছি, তার প্রমাণ। চলে আসুন এমএইচআরডির জারি করা একটি নোটিশ, ডিও নম্বর 17/2/2017 EE 17, 3 আগস্ট 2017। এটা কিন্তু এমএইচআরডির জারি করা নোটিশ। কাকে দেওয়া হচ্ছে? ডিয়ার সেক্রেটারিজ, দিস ইজ রিগার্ডিং ট্রেনিং অফ আনট্রেন্ড ইন সার্ভিস এলিমেন্টারি টিচার্স ইন দ্য গভর্নমেন্ট এডেড unaided private schools. It is apprised that the amendment to the section 23(2) of the RT Act to extend the period for such training to 31st March 2019, আপনারা স্পষ্টই বুঝতে পারছেন এইটাই কিন্তু 2017 যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনুযায়ী এমএইচআরডি যেটা নোটিফিকেশান জারি করেছিল। দেখুন 31 মার্চ 2015 পর্যন্ত অলরেডি তাদের রিল্যাক্সেশনটা ছিল, আরও 4 বছর বাড়ানো হলো, তাহলে মোট হলো 31 মার্চ 2019 হচ্ছে লাস্ট ডেট রিল্যাক্সেশনের। এবার চলে আসি ওই ডকুমেন্টটাতে, সেখানে কি বলা হয়েছে, তাহলে সেটাই বলা হয়েছে যে এটা অ্যামেন্ডমেন্টটা অনুযায়ী এই পিরিয়ডটা এক্সটেন্ড করা হয়েছে কত অবধি, 31 মার্চ 2019 হ্যাজ বিন পাসড বাই দ্য পার্লামেন্ট। ওকে, খুব সুন্দর কথা, কিন্তু এখানে কি উল্লেখ করলেন? দিস ইজ রিগার্ডিং ট্রেনিং অফ আনট্রেন্ড ইন সার্ভিস। আচ্ছা আসি এবারে ফার্দার, ইট ইজ রিইটারেটেড দ্যাট দিস উইল বি দ্য লাস্ট চান্স টু অ্যাকুয়ার দ্য রিকুইজিট মিনিমাম প্রফেশনাল কোয়ালিফিকেশানস। তাহলে এটি হচ্ছে লাস্ট চান্স বলে এমএইচআরডি নোটিশ জারি করেছে 3 আগস্ট 2017। কিন্তু তারা কি বললেন এখানে? টু অ্যাকোয়ার রিকুইজিট মিনিমাম প্রফেশনাল কোয়ালিফিকেশানস, এখানে কিন্তু স্পষ্ট উল্লেখ করেছেন তারা প্রফেশনাল কোয়ালিফিকেশানস, এইখানেই উল্লেখ করেছেন। আর বাদ বাকি বিভিন্ন জায়গায় প্রায় সব জায়গাতেই মিনিমাম কোয়ালিফিকেশানস বলে চলে গেছেন, প্রফেশনাল কথাটি লিখেনি। আর এটাই হচ্ছে গোল বেঁধেছে সব জায়গাতে। এনি টিচার ইন দ্য অ্যাফরমেনশনড স্কুলস হু ডাজ নট হ্যাভ দ্য মিনিমাম কোয়ালিফিকেশানস, দেখুন আবার লিখেছে হু ডাজ নট হ্যাভ দ্য মিনিমাম কোয়ালিফিকেশানস ম্যান্ডেটেড আন্ডার দ্য RT Act 2009 would not be allowed to continue in service beyond 1st April 2019 and procedure for dismissal shall be initiated against such teachers। দেখুন এখানে কিন্তু তারা উল্লেখ করেছেন, উল্লেখ করেননি কিন্তু তা এমন নয়, কিন্তু সেই মিনিমাম কোয়ালিফিকেশানস হচ্ছে মিনিমাম প্রফেশনাল কোয়ালিফিকেশানস। দেখুন এখানে আমি এই লিঙ্কেজটা টানতে পারতাম না, তবুও টানতে পারতাম না, কারণ এখানে এটুকু বক্তব্য উঠে আসতে পারে যে তারা টেটটাকে এখানে কনসিডার করেননি, মিনিমাম প্রফেশনাল কোয়ালিফিকেশনের জন্যই নোটিশ দিয়েছেন। কিন্তু
আমি টানতে বাধ্য হচ্ছি যে তারা কিন্তু মিনিমাম কোয়ালিফিকেশানস হিসাবে মিনিমাম প্রফেশনাল কোয়ালিফিকেশানসের কথাই বলেছে। কেন বলেছে? কারণ এলাহাবাদের হাইকোর্টে তাদের স্বীকারোক্তি এনসিটি নিজে স্বীকার করেছে। সেখানে বলেছেন যে স্পষ্ট তো এখানে এই কথাটা স্পষ্ট লেখা আছে, দেয়ারফোর এ পারসন হু ইজ অলরেডি অ্যাপয়েন্টেড অ্যাজ এ টিচার ইজ নট রিকোয়ার্ড টু আন্ডারটেক টেট। এই কথাটা যদি লেখা না থাকতো তাহলে কিন্তু একটা কনফিউশন থেকেই যেত যে হ্যাঁ, ওনারা হয়তো নোটিশ দিয়ে প্রফেশনাল কোয়ালিফিকেশানটাকে অ্যাকোয়ার করার কথা বলছেন, টেটটা যে যা স্টেট কীভাবে করবে সেটা করুক, সেটা আমাদের জানার দরকার নেই। কিন্তু না, তারা যে লাস্ট চান্সের কথা বললেন সেই লাস্ট চান্স কিন্তু মিনিমাম প্রফেশনাল কোয়ালিফিকেশানসই। এবারে আসি, এ ব্রড স্ট্র্যাটেজি টু কমপ্লিট দ্য ট্রেনিং অফ অল সাচ ইন সার্ভিস আনট্রেন টিচার্স বাই 31 মার্চ 2019। টেটটা যদি এর সাথে থাকতো তাহলে সেটার নোটিফিকেশান কোথায়? তারা খুব স্পষ্ট করে বললেন যে ইন সার্ভিস আনট্রেন্ড টিচার্স, নিশ্চিত তখনও টিচার্সরা কিন্তু সবাই টেট কোয়ালিফাইড হননি। তাহলে টেট কোয়ালিফাই করতে হবে, সাথে সাথে স্টেটকে অ্যারেঞ্জ করতে বলার এই নোটিফিকেশান এনসিটি বা এমএইচআরডির কোথায়? আরও এখানে উল্লেখ করলেন, দেখুন, ইট ইজ ম্যান্ডেটরি ফর অল ইন সার্ভিস আনট্রেন্ড টিচার্স টু আন্ডারটেক ডিএলএড প্রোগ্রাম অনলি থ্রু ওডিএল অন এনআইওএস। ওপেন ডিস্টেন্স লার্নিং মোডে কিন্তু বিএড এবং ডিএলএড দুটোই চালু হয়েছিল। সমস্ত টিচারকে বাধ্যতামূলকভাবে এটা করে নিতে হয়েছিল এবং সবাই তার নিজ নিজ জায়গা থেকে সবাই এটাকে অ্যাকোয়ার করেছেন। এখানে টেট সম্পর্কে কিন্তু কোনো বক্তব্য নেই এবং এটাও এখানে উল্লেখ করা হয়েছে, দেখুন, অল স্টেটস শুড প্রিপেয়ার এ ডেটাবেস অফ সাচ টিচার্স ইন দেয়ার স্টেট। আপনারা নির্দেশ দিচ্ছেন তাদের স্টেটের সেই সমস্ত টিচার্সদের একটা ডাটাবেস তৈরি করতে। তা এখানে আপনারা টেটের কথা উল্লেখ করছেন না। টেটটাও তো মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে ছিল, মিনিমাম কোয়ালিফিকেশানসের মধ্যে ছিল। তাহলে গলদটা কোথায়? গলদটা ইন্টেন্ট একরকম, লিখছি আরেক রকম। আমার মাথায় আছে একরকম যে মিনিমাম কোয়ালিফিকেশান মানে হচ্ছে প্রফেশনাল কোয়ালিফিকেশানকে অ্যাকোয়ার করা, আর লিখছি কি না প্রফেশনাল একাডেমিক অ্যান্ড টেট। এবার আসি, এটা কি আলোচিত হয়নি? সুপ্রিম কোর্টের 1 সেপ্টেম্বরের যে জাজমেন্ট সেখানে কি আলোচিত হয়নি? আলোচিত হয়েছে, কিন্তু ভুলভাবে পরিবেশিত হয়েছে। দেখুন, আমি সেই জায়গাটা দেখাচ্ছি। এই জায়গাটা দেখুন, পয়েন্ট নম্বর ও, এমএইচআরডি ভাইড ডিও নম্বর 17/2/2017 ইই 17। আমরা নম্বরটা দেখে নিই একবার। ডিও নম্বর 17/2/2017 ইই 17, 3 আগস্ট 2017, 3 আগস্ট 2017 issued to all states and union territories reiterated that the last chance being given to acquire the requisite minimum qualifications and also warned that in-service teachers would not be allowed to continue beyond 1st April 2019 without acquiring the requisite minimum qualifications। গলতটা এইখানেই। মহামান্য জাস্টিসদের সামনে যখন এটি প্রেজেন্ট করা হচ্ছে তখন কিন্তু তারা উল্লেখ করছেন না, এইটি কিন্তু তারা মিনিমাম কোয়ালিফিকেশানস বলতে প্রফেশনাল কোয়ালিফিকেশানসকেই বুঝিয়েছিলেন। তাদের নোটিশেই কিন্তু এটা স্পষ্টভাবে উল্লেখ আছে, মিনিমাম প্রফেশনাল কোয়ালিফিকেশানস। তাহলে এটা কিন্তু তারা স্পষ্ট করে এখানে উল্লেখ করলেন না জাস্টিসদের সামনে, এটা কিন্তু হিডেন হয়ে রয়ে গেল। তাহলে জাস্টিস হিসাবে যখন বিচারকের আসনে তিনি বসে আছেন, তিনি যখন শুনছেন যে এমএইচআরডি সেন্ট্রাল গভর্নমেন্টের একটা ডিপার্টমেন্টের তরফ থেকে লাস্ট চান্সের একটা নোটিশ দেওয়া হয়েছিল, সবাইকে সতর্ক করা হয়েছিল, তবুও তারা মিনিমাম কোয়ালিফিকেশন কেন করেননি, অ্যাকোয়ার করেননি? এটা তো মনে হওয়াটা স্বাভাবিক বিচারকদের। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে এইখানে তথ্য কিন্তু হিডেনভাবে পরিবেশিত হয়েছে, সম্পূর্ণ পরিবেশিত হয়নি বলেই আমার মনে হয়। এটা 1 নম্বর পয়েন্ট। পয়েন্ট নম্বর 2, আরও এক জায়গায় দেখুন বিচারকদের মানসিকতাটাকে কোন দিকে নিয়ে যাওয়া হয়েছে। 1 নম্বর যেটা হয়েছে সেটা কি, 8টি অ্যাক্ট দেশের সমগ্র স্তরে 6 থেকে 14 বছরের বাচ্চাদের শিক্ষার বিষয়, সমাজ গড়ার বিষয়, সমাজে তারা ভবিষ্যতে একটা জায়গায় দাঁড়াবে
সেই কারণে এটা খুব জরুরি একটা প্রশ্ন ছিল যে একটা কোয়ালিটি এডুকেশন দরকার, তাই সেই জায়গায় দাঁড়িয়ে তাদেরকে কিন্তু বিচার করতে হচ্ছে। সেখানে আবার তথ্য কেমনভাবে পরিবেশিত হচ্ছে সেটার উপরেও কিন্তু অনেক কিছু ডিপেন্ড করবে। আরও একটা জায়গায় ভুল দেখুন, এইখানে দেখুন এম নম্বর পয়েন্টে, ইন এক্সারসাইজ অফ পাওয়ার্স আন্ডার সেকশন 35(1) of RT Act, the Ministry of Human Resource Development, Government of India has issued guidelines guide communication F নম্বর 1/15/2010 EE4 dated 8th November 2010 for implementation and relaxation of qualifications আন্ডার সেকশন 23(2) অফ দ্য RT অ্যাক্ট। তাহলে এই যে নোটিফিকেশানটা আমরা একটু দেখি, এই নোটিফিকেশানটা খুঁজতে গিয়ে আমি যেটা পেলাম সেটা কিন্তু এই নোটিফিকেশানের নম্বরের সাথে হুবহু এই নম্বর কিন্তু মিলে যাচ্ছে। এফ নম্বর 1/15/2010 EE4, এফ নম্বর 1/15/2010 EE4, কিন্তু ডেটটা মিলছে না। ডেটটা কিন্তু এখানে 8th November 2010। তাই আমি আপনাদের কনফার্ম করতে পারছি না যে এক্স্যাক্টলি এই যে নোটিফিকেশান, এই যে নোটিশটা যেটা দেওয়া হয়েছে সেটাই এখানে উল্লেখ করা হয়েছে, এটুকু আমি কিন্তু কনফার্ম করতে পারছি না, কারণ এখানে ডেট আলাদা 8th November 2010, যদিও নোটিফিকেশান নম্বর, কমিউনিকেশান যে নোটিফিকেশান সেটির নম্বর এই নম্বরের সাথে মিল আছে এবং এখানে কিন্তু ডেট আছে 23 নভেম্বর 2010। যদি এটা MHRDর তরফ থেকে এই নোটিফিকেশানটি জারি করা হয়ে থাকে, যদি এটি সঠিক হয়, এবং এটা কি কখনো গ্রহণযোগ্য যে দুটি নোটিফিকেশান জারি করা হয়েছে আলাদা আলাদা ডেটে, তাদের নম্বর একই ডিপার্টমেন্ট থেকে? আমার জানা নেই, এগুলো ভেরিফায়েবল, এগুলি ভেরিফাই করার প্রয়োজন আছে। যাই হোক, তবে যদি এইটাই সেইটা হয় আর কি, সেই অনুযায়ী এখানে কিন্তু আন্ডার সেকশন 35(1) অফ দ্য RT অ্যাক্টেই কথা বলা হয়েছে, কিন্তু এখানে যে বিষয়ে বলা হয়েছে সেই বিষয়টি এখানে নেই। কি বিষয় এখানে বলা হয়েছে? কোর্টে যেটা সাবমিশন করা হচ্ছে, দেখুন কি না, এই নোটিফিকেশন অনুযায়ী কনভেইং দ্যাট দ্য কন্ডিশন অফ পাসিং টেট ক্যান নট বি রিল্যাক্সড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। আমি এই যেটা বলা হয়েছে, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট দ্বারা টেটটা যে রিল্যাক্স করা হবে না, এটা নাকি এই নোটিফিকেশানে কনভে করা হয়েছিল। তো এই নোটিফিকেশানটা আমি খুঁজে পেতে চাইছি যে নোটিফিকেশানে এইটি কনভে করা হয়েছিল যে সেন্ট্রাল গভর্নমেন্ট দ্বারা টেটটাকে রিল্যাক্স করা যাচ্ছে না। এই নোটিফিকেশানটা আমি কিন্তু খুঁজে পাইনি, খুঁজতে গিয়ে যেটা পেয়েছি কিন্তু সেটি এইটি। কিন্তু এই নোটিফিকেশানে এমন কোনো কথা বলা নেই, এখানে যা কথা বলা আছে তা স্টুডেন্টসদের অ্যাডমিশন সংক্রান্ত বিভিন্ন গাইডলাইন্স দেওয়া হয়েছে MHRDর তরফ থেকে। তাই আমি অনুরোধ করব আপনারা একটু খুঁজে দেখবেন এই নোটিফিকেশানটি আদৌ এর অস্তিত্ব আছে কিনা, থাকলে সত্যিই সেন্ট্রাল গভর্নমেন্ট এ কথা বলেছিল কিনা। এবার আমি শেষ যেটা দেখাবো, কোর্টের সামনে কিন্তু মিনিমাম কোয়ালিফিকেশানের কথা উঠেছিল এবং সেখানে এ নিয়েও বেশ হিয়ারিং হয়েছে যে টেট ইজ নট এ মিনিমাম কোয়ালিফিকেশান আন্ডার সেকশন 23 অফ দ্য RT অ্যাক্ট, বাট it is merely an eligibility test to assess the teaching aptitude and should not be equated উইথ এ মিনিমাম কোয়ালিফিকেশান। এটা বলার চেষ্টা হয়েছে, কোর্টের সামনে পেশ করা হয়েছে, হয়নি এমনটা নয়, কিন্তু প্রশ্নটা এখানে, আমার বক্তব্যটা এখানে কিন্তু কোনো নথি পেশ করা হয়নি, কোনো সূত্র বা কোনো অথরিটি বলছে এমনটা পেশ করা হয়নি। পার্টি তারা নিজেদের একটা মতামত ব্যক্ত করেছেন, কিন্তু আমার মনে হয় এখানে একটা রেফারেন্স দেওয়া উচিত ছিল এবং এনসিটি যে স্বীকার করেছে এবং আপনাদের একটু আগেই যে নোটিশটা দেখালাম, যেটি এই নোটিশটি যেটা MHRDর তরফ থেকে প্রকাশ করা হয়েছে, এই দুটি কিন্তু জ্বলন্ত প্রমাণ, যেখানে মিনিমাম কোয়ালিফিকেশান বলতে তারা কিন্তু এই মিনিমাম প্রফেশনাল কোয়ালিফিকেশানকেই মিন করতে চেয়েছেন। আমি বলছি না শুধুই ডকুমেন্টের দিকে তাকিয়ে থাকলে হবে না, ডকুমেন্টের সাথে ডকুমেন্টের ইনটেন্ট, অর্থাৎ তারা কি বলতে চেয়েছেন সেটাকেও ফিল করা উচিত বলে আমার মনে হয়। তো এখানে এই অনুযায়ী কিন্তু দুটোকেই যদি আমরা ট্যালি করি, তাহলে কিন্তু অথরিটি নিজেরাই বলছে যে মিনিমাম কোয়ালিফিকেশানস কিন্তু টেট বাদ দিয়ে প্রফেশনাল কোয়ালিফিকেশানস অ্যান্ড একাডেমিক কোয়ালিফিকেশানস, এটি হচ্ছে মিনিমাম কোয়ালিফিকেশানস ফর ইন সার্ভিস টিচার্স। এটি মাথায় রাখতে হবে, যারা
অ্যাপয়েন্টমেন্ট নেবেন তাদের জন্য টেটটা দরকার। কেন? টেটটা কিন্তু একটা এলিজিবিলিটি টেস্ট, এটা কিন্তু ফাইনাল আবার পরীক্ষাও নয়। যারা টিচার হয়েছেন তারা কিন্তু পরীক্ষা না দিয়েই এন্ট্রি করেননি, তারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দিয়েছেন, ইন্টারভিউ দিয়েছেন, একাডেমিক নাম্বার দিয়েছেন, সব কিছু অ্যাসেস হওয়ার পর মেরিট লিস্ট পাবলিশ হয়েছে, মেরিটে এসেছেন, তারপরে তিনি টিচার হিসেবে নিযুক্ত হয়েছেন। এমনটা হয়নি ডেকে ডেকে সবাইকে টিচার হিসেবে যোগ করে দিয়ে দেওয়া হয়েছে। তো কোয়ালিটি এডুকেশন নিয়ে যা চিন্তা করা হচ্ছে আজকে, সেই কোয়ালিটি এডুকেশনে কোথায় খামতি আছে? মানে টেট কি একটা পরশ পাথর? মানে টেট এমন একটা আবিষ্কার করে ফেলেছে, কেউ না কেউ হয়তো কোন বুদ্ধি দিয়ে আবিষ্কার করেছে, হয়তো কোনো আইআইটিয়ান আবিষ্কার করে ফেলেছে, বা কোনো এমআইটি, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি, তারা আবিষ্কার করেছে, বা অক্সফোর্ড ইউনিভার্সিটি আবিষ্কার করেছে টেট। যে টেট হচ্ছে একটা জ্বলন্ত পরশ পাথর, যেটা ছোঁয়ালেই, মানে যেটা পাস করলেই একজন টিচার সুপার টিচার হয়ে যাবে। এইরকম চিন্তাভাবনার জায়গাটা থেকে আমাদের একটু ভাবতে হবে যে আসলে ইন্টেন্ট কি ছিল, এনসিটি বক্তব্য কি বলতে চেয়েছে, এমএইচআরডিও তার নোটিফিকেশনে কি বলতে চেয়েছে। তো যাই হোক, আপনাদের সামনে সমস্ত তথ্য তুলে ধরলাম, বিভিন্ন জায়গাকে আমরা দেখালাম। এবার বিচার বিবেচনা আপনাদের বিষয়, এবং আশা করব আগামী যে রিভিউ পিটিশনগুলি হতে চলেছে সেখানে এই তথ্যগুলি যথার্থভাবে তুলে ধরা হবে। কারণ এলাহাবাদ কোর্টের যে জাজমেন্টটা, এখানে জাজমেন্টটা বড় কথা নয়, এটাকে অন্যভাবে দেখবেন না যে হাইকোর্টের রায়টাকে আমরা প্লেস করতে চাইছি সুপ্রিম কোর্টে, তা কিন্তু বলছি না। যেটা বলতে চাইছি, এনসিটির স্বীকারোক্তি, এনসিটি অথেন্টিক ওয়েতে কোর্টে সাবমিশন দিয়েছে, যে তারা বলতে চেয়েছে যে টেটটা যে ইন সার্ভিস টিচারদের দরকারই নেই। আবার এমএইচআরডির জারি করা নোটিফিকেশনেও তারা মিনিমাম কোয়ালিফিকেশনকে মিন করতে চেয়েছেন মিনিমাম প্রফেশনাল কোয়ালিফিকেশন। তাই এই তথ্যগুলোকে তথ্য সমৃদ্ধ করেই পরিবেশন করা উচিত, রেফারেন্স দিয়ে, মন গড়া কথা হিসাবে নয়। তো আজ এই পর্যন্ত। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।